8 এপ্রিল এসে কোথাও গিয়ে সিজফায়ারের পথে হাঁটে এই দেশগুলো, তখন কি সত্যিই মনে হয় যে যুদ্ধটা থেমে গিয়েছে? কারণ আমেরিকা তারা 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইসরায়েলের তরফ থেকে কি কোনো বার্তা দেওয়া হয়েছে? কারণ 28 তারিখ প্রথম যে মিসাইলটা ইরানে গিয়ে পড়েছিল সেটা কিন্তু ইসরায়েল থেকে গিয়েছিল। তাহলে সত্যিই কি যুদ্ধবিরতির পথে হাঁটছে এই দেশগুলো, নাকি এর মধ্যে আরো বড় কোনো ষড়যন্ত্রের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কেন ইউএসএ ইরানে যুদ্ধবিরতিতে মিসাইল মেরে চলেছে ইসরায়েল? তাহলে কি আরো বড় কোনো ষড়যন্ত্র? আমরা আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে আমেরিকা ইসরায়েল বনাম ইরান, এই যে যুদ্ধটা যখন আমেরিকা এপ্রিল মাসের 8 তারিখে এসে 2 সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করছে, ইরান সেখানে 10 দফা শর্ত রেখেছে, কিন্তু সত্যিই কি এই যুদ্ধবিরতিটা হলো, নাকি এর পেছনে আবার কোনো বড় ষড়যন্ত্রের একটা খেলা শুরু হলো? দেখুন, আমার ব্যক্তিগত ধারণা, আমেরিকা এই গোটা কনফ্লিক্টের যে প্রসিজারটা আছে তাতে এত রকমের লস ফেস করেছে, আমেরিকা কোনোভাবে নিজের মুখটা বাঁচাতে এবং টাইম বাই করতে, আমি পরিষ্কার বলছি, সময় কিনতে আমেরিকা এই গোটা পিস প্রসেস এবং এই পিস প্রসিজারের যে গল্পগুলো শোনাচ্ছে সেটার জন্য এইটাই দায়ী। তার কারণটা বোঝার চেষ্টা করুন। প্রথম কথা হলো, আমেরিকার যদি সত্যি সদিচ্ছা থাকতো যে শান্তিটাই একমাত্র প্রায়োরিটি, তাহলে কোনো মতেই এমন একটা দেশকে আহ্বান জানাতো না মিডলম্যানের কাজ করতে, যেই দেশটা নিজে ভিখারি, যেই দেশটা নিজেই থালাবাটি নিয়ে এদের কাছে গিয়ে ভিক্ষে চায়। পাকিস্তান আমেরিকার দ্বারা তৈরি করা একটা টুল, এবং পাকিস্তান এমন একটা টুল যে খেতে পায় না দুবেলা এবং আমেরিকার কাছে বাটি পেতে টাকা চেয়ে তার সংসার চলে। আমেরিকা তাকে নিয়ে এসে কি করলো? আমেরিকা তাকে মাঝখানে রেখে 10 তারিখের একটা ডেট ঘোষণা করলো একাই। কোথাও ইরান বলেনি যে আমরা 10 তারিখে পাকিস্তানকে চাই নেগোশিয়েটর হিসেবে, কিন্তু আমেরিকা চায়। কেন চায়? কারণ এই ইরানকে নিয়ে আমেরিকা যখন পাকিস্তানের সাথে বসবে, সেই বসে যে ইকুয়েশনটা তৈরি করার চেষ্টা করবে, সেই গোটা জিনিসটা আমেরিকার হাতে সময় কিনতে সাহায্য করবে। এবং একই দিক থেকে আরেকটা কাজ আমেরিকা চালু করে রাখছে, সেটা হলো ইসরায়েল কিন্তু নিজের হিটটা কন্টিনিউ করছে। ইসরায়েল কিন্তু নিজের হিট থামায়নি। অর্থাৎ আমেরিকা একটা অদ্ভুত স্টেক হোল্ডারশিপ দেখাচ্ছে, যেখানে যুদ্ধ শুরু করলো ইসরায়েল, যুদ্ধটা সমর্থন জাগালো আমেরিকা, যুদ্ধ বন্ধ করছে আমেরিকা, কিন্তু ইসরায়েল সেখানে আমেরিকার থেকে ফারাক রেখে ইসরায়েল কিন্তু শান্তির বার্তাকে প্রশ্রয় দিচ্ছে না, মান্যতা দিচ্ছে না, এবং ইরানের মাটিতে এবং ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। দিস প্রুভস আমেরিকার ডুয়াল ডিপ্লোমেসি, ডুয়ালিটি। এই যে ডুয়ালিটি অ্যান্ড আনস্টেবল মাইন্ডসেট, এটা আমেরিকার প্রমাণ করছে। আমেরিকা যে মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, মিথ্যে কথার প্র্যাকটিস করে, এবং পুরোটাই একটা স্মোক ডিপ্লোমেসির উপর দিয়ে চলে, যেখানে একটা জিনিস দেখায় অন্য জিনিস করে, এইটা প্রমাণ করছে গোটা পৃথিবীর কাছে আজকে আমেরিকা। যদি আমেরিকা সত্যি শান্তি চাইতো, তাহলে এই শান্তি প্রস্তাবের আমেরিকা সবার আগে যে 3টে দেশকে ইনক্লুড করতো, সেটা হলো আমেরিকা নিজে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইসরায়েল এবং ইরান। কেন ইসরায়েল নেই এই গোটা শান্তি প্রক্রিয়ার মধ্যে? এর জবাব কেন আমেরিকা দিতে পারছে না? ঠিক, শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু শোনাই যে পিট হেগসেথ তিনি কি বলছেন। তার বক্তব্য থেকে স্পষ্ট যে আমেরিকা আসলে কি চেয়েছিল। আমরা শুনবো। You see, had Iran refused our terms, the next targets would have been their power plants, their bridges, and oil and energy infrastructure. Targets they could not defend and could not realistically rebuild. It would have taken them decades, and we were locked and loaded. They couldn't defend against it. President Trump had the power to cripple Iran's entire economy in minutes, but he chose mercy. He spared those targets because Iran accepted the ceasefire under overwhelming pressure. The new Iranian regime understood that a deal was far better than the fate that awaited them. This new regime just happened to look at what happened to their predecessors. Their top leadership was systematically eliminated. The previous Iranian supreme leader, dead. The Supreme National Security Council Secretary, dead. The Supreme Leader Office Advisor, dead. The Supreme Leader Military Office Chief, dead. The Defense Minister, no longer with us.
The IRGC commander, dead. The Armed Forces General Staff commander, dead. The intelligence minister, dead. The IRGC Navy commander, no longer here. The IRGC intel chief, dead. I skipped over a bunch and I could go on and on. শুভাশিস, নিশ্চয়ই আপনি শুনলেন যে পিট হেগসেট তিনি বলছেন যে ইরান যদি তাদের শর্তগুলো না মানত, আই রিপিট, তাদের শর্তগুলো না মানত, তাহলে পরবর্তী আক্রমণের লক্ষ্য হতো সেতু, পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো এবং আরও অন্যান্য অবকাঠামো। সত্যিই কি ইরান আমেরিকার শর্তগুলো মেনে নিল, নাকি উল্টোটা আমেরিকা ইরানের শর্ত মানল? তাহলে তো বলতে হয় আমি আর আপনি ভুল খবর রটাচ্ছি। গতকাল তো 10টা পয়েন্ট কে কাকে দিয়েছে? আমেরিকা ইরানকে দিয়েছে না ইরান আমেরিকাকে দিয়েছে? একদম, আমি সেই প্রশ্নটাই করলাম। হাস্যকর বাচ্চাদের মতো কথা হয়ে যাচ্ছে না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে দেশ ধরুন এ ডেড, ও ডেড, সে ডেড, এটা দারুণ হলিউডের স্টাইলে একটা 20th সেঞ্চুরি ফক্স রিলিজে আমেরিকা যেরকম সব যুদ্ধ জেতে সেইরকম ধরনের ভাবে একটা জিনিস দেখানো হলো। হঠাৎ করে বলা হচ্ছে যে আমরা শর্ত দিয়েছি ইরানকে। ভাই, কোথায় শর্ত দিয়েছেন আপনি ইরানকে? কোন শর্ত ইরান আপনার মেনে এই নেগোসিয়েশনে বসছে একটু আমাকে বলবেন? আমি যত দেখতে পাচ্ছি 10টা শর্ত ইরান আপনাকে দিয়েছে। তো তাহলে আপনি ইরানকে কোন শর্তগুলো দিয়েছেন সেটাও তো আমাদের অ্যাজ এ একাডেমিশিয়ান অফ ডিপ্লোমেসি আমাদের জানার অধিকার আছে। আমরা জানতে চাই সেই মহৎ শর্তগুলো কি, আর সেই শর্তগুলো পালন না করলে যে আপনি অ্যাটাক করতেন, তো তার মানে তো শর্তগুলো আপনি আগেই প্লেস করে দিয়েছিলেন। তো সেই শর্তগুলো কোথায়? এখানে তো ইরান কম্পেনসেশন চাইছে, আমেরিকা তো চায়নি। এই বোকা বোকা হাস্যকর কথাগুলো কেন বলছে? ওরে মশাই, আপনার দেশের নাগরিকরা বিশ্বাস করে স্টার ওয়ার্স হয়, আপনার দেশের নাগরিকরা বিশ্বাস করে যে আয়রন ম্যান জীবিত, আপনার দেশের নাগরিকরা হ্যারি পটারকে মাথায় চাপিয়ে ঘুরে বেড়ায় পায়ের মাঝে ঝাঁটা নিয়ে। আমাদের পৃথিবীতে এটা এসব হয় না, আমরা রিয়ালিস্টিক ক্রাইটেরিয়াতে এটা করি। ঠিক। আমি আরেকটা বিষয় এখানে যখন তার বক্তব্যগুলো শুনছিলাম, যে পিট হেগসেট আরও বললেন যে নতুন ইরানি শাসন ব্যবস্থা, এই নতুন ইরানি শাসন ব্যবস্থা তাদের কথাগুলো মেনে নিয়েছে। এই নতুন ইরানি শাসন ব্যবস্থা বলতেই বা তারা কি বুঝিয়েছেন? কারণ তাদের বক্তব্য ছিল যে রেজিম চেঞ্জ। তাহলে কি তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে তারা রেজিম চেঞ্জটা করে ফেলেছেন? ম্যাডাম, আপনি মোটামুটি রোজ অফিস আসেন, আমিও মোটামুটি রোজ ইন্টারভিউ দিই। আমরা কিন্তু জানি না এরকম কোনো ঘটনা ঘটেছে বলে। এটা একমাত্র জানে ডোনাল্ড ট্রাম্প এবং তার টুইটার অ্যাকাউন্ট, আর কেউ জানে না রেজিম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, রেজিম চেঞ্জটা তো একটা বড় ক্রাইটেরিয়া ছিল আমেরিকার কাছে। তো এই রেজিম চেঞ্জটা যখন ঘটলো না, তখন ওরা বলতে শুরু করলো যে নিউ রেজিম, দ্য নিউ রেজিম। পয়েন্টটা হচ্ছে এই রেজিম চেঞ্জ তো আমাদের এটা গেলানো হয়েছিল যে সাধারণ ইরানের লোক এই খমেনি এবং আয়াতুল্লাহ খমেনি তার যে ট্র্যাডিশনাল ওয়ে অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা পছন্দ করতো না এবং তারা ঘোর বিপ্লব বিরোধিতা করছে, রাস্তায় নেমে পড়ছে। আমরা দেখলাম মহিলারা বিরাট বিরোধিতা করছে। সেই ক্রিটিসিজমের সাইডটাকে আমি সাইডে রাখি।